নমস্কার বন্ধুরা, আমি সংবাদ সোচ্চারে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে আছেন মাননীয় শ্রী কল্যাণ সেনগুপ্ত। আপনারা জানেন যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো যাত্রা অভিযানের পশ্চিমবাংলার যে বৃদ্ধজন যারা বিভিন্ন সময় সারা বাংলা জুড়ে মোদি হাটাও দেশ বাঁচাও স্লোগান তুলে ব্যাপক প্রচার করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তাদের সেই প্রচার, তাদের সেই অভিযান যে অনেকটাই সার্থক সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না। তো আজকে তৃণমূল কংগ্রেসের 30টি আসন জয়, যা ধর্মনিরপেক্ষ শক্তির জয় বলে আমরা মনে করি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভারত জোড়ো যাত্রার অন্যতম সংগঠক এবং কনভেনার আহ্বায়ক মাননীয় কল্যাণ সেনগুপ্ত, তার কাছে এই তৃণমূলের এই জয় এবং বিজেপির এই পরাজয় সম্পর্কে তিনি কি বলবেন তার কাছে আমরা যাচ্ছি। দাদা, কি বলবেন আজকের এই জয় সম্পর্কে? আমরা দীর্ঘদিন ধরে যেই আশা করে বহু কষ্ট করে সারা বাংলা বাংলার বিভিন্ন প্রান্তে চেষ্টা করেছি প্রচার করতে আমাদের হয়ে। কারণ আমরা মনে করি রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো প্রচার করে, তাদের মতো কর্মসূচি পালন করে, তাদের তো আরও অনেক কিছুই করতে হয়। সব কিছু আমাদের তো কাজ শুধু প্রচারটুকু করা। এবং আমরা মনে করি যে নাগরিক সমাজের যারা আন্দোলন করে তাদের বক্তব্যটা মানুষের কাছে একটু অন্যরকমভাবে তারা গ্রহণ করে। তো সেইটাকে গুরুত্ব দিয়েই আমরা সমস্ত জায়গায় আমরা প্রচার করেছি এবং প্রচার করে এটাই মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যে বিজেপিকে হারানো কতখানি দরকার। কারণ যদি মোদি আবার জিতে আসে তৃতীয়বারের জন্য, তাহলে আমাদের দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা, যে সংবিধান যেটা মেনে আমাদের সরকারগুলো চলে, এবং যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ইত্যাদি সব কিছুই ধ্বংস হয়ে যাবে এবং গণতন্ত্রের নামে এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। যার জন্য যেরকম নাকি এরা এক দেশ এক নীতি এক নেতা এই ইত্যাদি সব এক 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 এরা বলে প্রচার চালায় এবং এটা এরা করতো, এটাই এরা জিতলে পরে সেটাই এরা করতো। তো সেই বিপদটা বুঝেই আমরা মানুষের কাছে গেছিলাম এবং আজকে আমরা অত্যন্ত খুশি যে আমাদের সেই ইয়েটা সেই যে আমরা যে লক্ষ্যে আমরা আন্দোলনটা বা প্রচারটা চালিয়েছিলাম সেটা আজকে অনেকটাই আমরা সফলতা পেয়েছি। আরও ভালো হতো যদি স্ট্রেট ওয়েতে ইন্ডিয়া জোট যদি সংখ্যাগরিষ্ঠতা পেত বা সরকার করতে পারত। এখন একটা দোলাচলের মধ্যে থাকতে হবে যে আগামী দিনে এনডিএ সরকার গড়বে না এরা আবার বা ইন্ডিয়া থেকে কেউ বেরিয়ে এসে এখানে সমর্থন করবে। কারণ মোদির যে স্বরূপ, সাধারণ মানুষ যারা রাজনীতি নিয়ে অত মাথা ঘামায় না, তারা না বুঝলেও যারা রাজনীতি করে তারা কিন্তু ব্যাপারটা বোঝে। সুতরাং মোদিকে আবার সরকারে গেলে সে কি করতে পারে, হ্যাঁ, এখন তো আর আগের মতো যা খুশি তাই সেটা করতে পারবে না ঠিকই, কিন্তু আরো অনেক কিছুই ক্ষমতা হাতে থাকলে সে অনেক কিছুই করতে পারে, সেই সম্ভাবনাটা কিন্তু আছে। সুতরাং সেই জন্য একটা পাল্টা চেষ্টাও হতে পারে যাতে মোদিকে বাদ দিয়ে অন্যরকম কিছু করা যায় কিনা, সেই চেষ্টাটা হয়তো চলবে। আগামী দিনে আমাদের সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে। তবে প্রাথমিকভাবে আমরা জয় পেয়েছি। মোদি যে যদি স্ট্রেট হয়ে তা আরেকবার জিতে, যেটা 400 পার বলছিল, যাই হোক 400 পার না হলেও যদি 300 পারও হতো, যদি বিজেপি একা 300 পারও করতো গতবারের মতো, তাহলে এবার আমাদের দেশ একেবারে ধ্বংস হয়ে যেত। আমাদের যে গণতান্ত্রিক কাঠামোটা আছে, যে সাংবিধানিক ব্যবস্থাটা আছে, সবকিছু ধ্বংস হয়ে যেত। সুতরাং সেইখান থেকে দেশ অন্তত রক্ষা পেয়েছে। এখন আগামী দিনে এবার যেটা হলো সেটা হচ্ছে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড পাওয়া গেল। এবার মানুষ লড়াই করার সুযোগ পাবে, সেই লড়াই করে যতটা যে আদায় করতে পারবে সরকারকে সেই দিকে চালাবার চেষ্টা করবে। এই লড়াইগুলো এবার আগামী দিনে চালাবার একটা সুযোগ এসছে। এবারের নির্বাচনে সংবাদ মাধ্যমের সম্পর্কে একটু বলি। এক শ্রেণীর সংবাদ মাধ্যম, মেন স্ট্রিম সংবাদ মাধ্যম, তারা
যেভাবে বিভিন্ন ক্ষেত্রে নানান অপপ্রচারগুলো করেছে, সরকারকে মেলাইন করার চেষ্টা করেছে, সর্বোপরি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার উপরও অনেক ক্ষেত্রে তাদের আঘাত করেছে তারা। আজকে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রীও নাম করে কয়েকটি সংবাদ মাধ্যমের সম্পর্কে কটাক্ষ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো ছোট ছোট পোর্টালগুলো, সংবাদপত্রগুলো যে ভূমিকা পালন করেছে এই কয়েক মাস ধরে, সে বিষয়ে কি বল? এটা আমি খানিকক্ষণ আগে মমতা ব্যানার্জির ইন্টারভিউটা শুনছিলাম, সেখানে উনিও কিন্তু এই যে ছোট ছোট যে সমস্ত পোর্টালগুলো আছে বা ছোট পত্রিকা যারা চালায় সারা বাংলা জুড়ে, যে বিভিন্ন গ্রামগঞ্জ শহরতলি সমস্ত জায়গা থেকেই যে অসংখ্য সাময়িকী পত্রিকা চলে, রাজনৈতিক যে সমস্ত বিষয়গুলো নিয়ে তারা যে বার্তাগুলো পৌঁছে দেয় সাধারণ মানুষের কাছে, তারা অত্যন্ত পজিটিভ কাজ করেছে, সদর্থক কাজ করেছে। এটার তুলনা হয় না। এবং আমরা যেমন নাগরিক সমাজের হয়ে প্রচার করেছি এই ছোট 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 কাগজগুলো, কারণ আজকে যে মিডিয়ার তো একটা বিরাট ভূমিকা আছে, সেই মিডিয়ার ভূমিকাকে কলঙ্কিত করেছে এই ধরনের কিছু বড় মিডিয়া। হ্যাঁ, এইসব বাজারি মিডিয়া, আগে আমরা বাজারি বলতাম, এখন সবাই গদি মিডিয়া বলে, মানে নরেন্দ্র মোদীর গদি কোলে বসে যারা নাকি কাগজ চালায় বা মিডিয়া চালায়, সেই লোকগুলো। কারণ এরা হচ্ছে সবচেয়ে খারাপ, আমি বলবো এরা সমাজের শত্রু। এর কারণটা হচ্ছে মানুষ এদের উপর একটা ভরসা করে। আজকে শুধু মিডিয়া নয়, আজকে বিচার ব্যবস্থার একটা বড় অংশ তারা আজকে যেভাবে মোদির হয়ে কাজ করেছে, আপনি বলুন না, কিছুদিন আগে আমরা এই হাইকোর্ট, এই কলকাতা হাইকোর্টটা, এটা হয়ে গেছে সিপিএম এবং বিজেপির, মানে যে একটা তাদের যে মিক্সড যে মানে যুক্ত ফ্রন্টীয় কারবার আর কি, সেইটার একটা তীর্থক্ষেত্র হয়ে গেছে কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, যেখানে যেটাকে অপারেটর মূল জায়গায় আছেন বিকাশ ভট্টাচার্য, কারণ তিনি এখানে বহুদিন ধরে করছেন। তো রাজশেখর মান্থার মতো লোকেরা আসবে যাবে বহু হবে, কিন্তু বিকাশ ভট্টাচার্য তো বহুদিন ধরে এখানে করে খাচ্ছেন। তিনি এখানকার নারী নক্ষত্র চিনেন, কাকে দিয়ে কোথা দিয়ে কি কাজ করলে কোন কোন বেঞ্চে নিয়ে গেলে কি হবে না হবে এসব তার নখদর পড়ে। তিনি হচ্ছেন এই সিপিএম এবং সিপিএম, কংগ্রেস এবং বিজেপির এই যে এদের যে নেক্সাস, সেটা হাইকোর্ট পাড়ায়, সেটা হচ্ছে মানে তাদের তীর্থক্ষেত্র বলা যায়। তারা যা খুশি তাই করেছে। নইলে এরকম ধরনের একটা মানে এই যে একটা অর্ডার যে দিল কিছুদিন আগে, সমস্ত ছেলেগুলোর চাকরি খেয়ে নিল। আমি ধরে নিলাম 2000, 5000, 6000 যা হোক কিছু করাপশন ছিল, নিশ্চয়ই করাপশনের বিরুদ্ধে লড়ো, কিন্তু লয়ের যে প্রথম কথা যে তুমি বিচার যখন রায় দেবে তখন তুমি মনে রাখবে, মানে 100 দুষ্কৃতীও ছাড়া পেয়ে যেতে পারে, কিন্তু একজন নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, এইটা হচ্ছে একদম প্রাইমারি কথা। আর এক্ষেত্রে কি করলো, এক্ষেত্রে দেখা গেল মানে ওই 4-5 হাজার লোকের জন্য পুরো 26,000 লোককে তারা চাকরি থেকে বরখাস্ত করে দিল। মানে এগুলো কি বিচার? ওবিসি 10 লক্ষ, হ্যাঁ, তারপরে আবার কিছুদিন আগে দেখলাম ওবিসির 10 লক্ষ করে, মানে এগুলো একেবারে পলিটিক্যালি মোটিভেটেড সমস্ত জাজমেন্ট। মানে এরা হচ্ছে আরো ঘৃণ্য, কারণ এদেরকে মানুষ তো মানে মানুষের তো শেষ। মোদির মতো লোকেরা প্রধানমন্ত্রীত্বের ক্ষমতায় আসে, তারা ভুলভাল করে, কিন্তু তাদেরকে চেক করার জন্য এই যে মানে যারা শাসন ক্ষমতায় থাকে তাদের তো তিনটে সংবিধানের 3টে স্তম্ভ আছে। একটা হচ্ছে প্রশাসন, একটা সংসদ, আর একটা হচ্ছে আপনার এই জুডিশিয়ারি। আর চতুর্থ যেটাকে কল্পনা করা হয়, হ্যাঁ, সেটা সাংবিধানিক স্বীকৃতি নেই, কিন্তু বলা হয় চতুর্থ স্তম্ভ এই মিডিয়াকে, যে যারা মিডিয়া হচ্ছে সমাজের কথাটা তুলে ধরবে মানুষের কাছে, এবং বিচার ব্যবস্থাও যারা বিচারক তারাও তো সেইগুলো সমস্ত কিছু মানে মাথায় রেখে তারা রায়টা দেবে। কিন্তু মানে এখানে একটা অদ্ভুত আমরা দেখতে পেলাম যে পুরো পলিটিক্যালি মোটিভেটেড একটা মানে চলছে, হ্যাঁ, মানে বিচার ব্যবস্থার মধ্যে, এবং সেই অনুযায়ী সমস্ত রায় বেরোচ্ছে। এবং এক একজন তো কোর্টে দাঁড়িয়ে
যেন মনে হয় বক্তৃতা দিচ্ছে, পলিটিক্যাল ক্যাম্পেনিং শুরু করে দিয়েছে। এবং একজনকে তো দেখাই গেল, তার তো স্বরূপ বেরিয়ে গেল, তিনি গিয়ে বিজেপিতে সরাসরি জয়েন করে ফেললেন। এবং তারপরে জয়েন করার পর তার রাজনৈতিক বুদ্ধিটা দেখুন। হ্যাঁ, তিনি, তাকে যখন জিজ্ঞেস করা হলো গান্ধী না গডসে আপনি মানে কাকে মানেন, উনি বলেন আমি বলতে পারবো না, আমি ঠিক করে উঠতে পারছি না, আমাকে ভাবতে হবে। এতদিন যার ছবির নিচে বসে তুমি রায়দান করলে, হ্যাঁ, যাকে যাকে জাতির জনক মানে দেশ, সংবিধান যাকে মানে মান্যতা দেয়, সম্মান করে, তুমি বলছো আমি বলতে পারছি না। একজন তাকে হত্যা করেছে, আর একজন মানে তিনি শিকার হলেন, হিংসার শিকার হলেন। হ্যাঁ, তার মধ্যে তিনি তফাৎ করতে পারছেন না। তাহলে এবার বুঝে দেখুন মানে এরা কি মোটিভ নিয়ে এরা রাজনীতি করতে এসছে, বা কি মোটিভ নিয়ে এরা চলে। দাদা, শেষ প্রশ্ন করব, সন্দেশখালী সারা ভারতবর্ষে মানে শিরোনাম হয়ে গেছিল বেশ কিছুদিন, কয়েক মাস যাবত। কিছু মহিলাকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল, তাদের নাকি ধর্ষণ করা হয়েছে, এবং পরবর্তী সময় ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা গেছে পুরোটাই বিজেপির একটা ষড়যন্ত্র ছিল। আজকে সেই সন্দেশখালী রায় দিয়েছে, প্রায় 2.5 লক্ষ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী জিতেছে। এইটার সম্পর্কে কি বলবেন? পশ্চিমবাংলার মানুষের রাজনৈতিক সচেতনতা সম্পর্কে কি বলবেন? দেখুন, আমি আমার জানা ছিল না, আমি মানে মমতা ব্যানার্জির কথায় জানতে পারলাম যে যেই জায়গাটা নিয়ে ওই গন্ডগোলটা হয়েছিল, মহিলাদের নামে এত কিছু কথা উঠেছিল, সেই জায়গাটা, সেই বুথেও নাকি তৃণমূল জিতেছে, বিজেপি জিততে পারেনি। তো তো এটা একটা খুব বড় জবাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা কথা কি জানেন তো, এটাকে এরা মানে নিয়ে সারা, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করেছে, বাংলার মাথা হেট করে দিয়েছে যে এখানে নাকি নারীদের মানে এইভাবে অপব্যবহার করা হয়, নারীকে অসম্মান করা হয়, নারীকে নির্যাতন করা হয়। এই যে, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে বলে একটা কথা আছে। এবং তারপরে দেখা গেল তার যখন নাকি স্টিং অপারেশন করে তার আসল সত্যটা বেরিয়ে গেল। আজ পর্যন্ত মোদি এখনো সন্দেশখালীর নাম করে মানে সমস্ত জায়গায় করেছে, এবং এখানেও করেছে, এখানেও করে চুপ করে পালিয়ে গেছে, কারণ ওকে তো আর জবাব, প্রশ্নের উত্তর দিতে হচ্ছে না, করে দিয়ে চলে গেল। কিন্তু এটা বলার সাহস পেল না যে না, এই একটা স্টিং অপারেশন হয়েছে, ওটা একটা ফেক, ওটা একটা ভুল, ওটা একটা মিথ্যা, এটা বলার সাহস হলো না। আর মোদি তো মোদি তো বলবেই, কারণ সে তো তার চেলা শুভেন্দুকে দিয়ে এইসব করিয়েছে। এবং মানে মোদি বলবো না, মোদি কতটা জানে আমি জানি না, কিন্তু অমিত শাহ তো পুরো ইনভলভ এর মধ্যে, কারণ অমিত শাহের হাতেই তৈরি, অমিত শাহের নির্দেশেই চলে আমাদের শুভেন্দু অধিকারী। এবং এটার পিছনে যে পুরোটাই হচ্ছে শুভেন্দু অধিকারী, এটা তো খুব এখন তো সব পরিষ্কার হয়ে গেছে। তো সেই মানে আমি বলছি যে মানে মোদির কথা ছেড়ে দিলাম, কিন্তু আজকে এই যে শুভেন্দু অমিত শাহের যে চক্রান্ত, এই চক্রান্তের শরিক কিন্তু সিপিএমও আছে। কারণ সিপিএম নেতারা তো তখন বলতে, আজকে পর্যন্ত আমি সকালবেলা সেলিমের মুখ থেকে শুনছি সন্দেশখালীর কথা, মানে এখনো সে বিশ্বাস করে যে সন্দেশখালীর ঘটনা এরকম করে। বিশ্বাস করে না, এরা সব জানে, কিন্তু এটা বলতে হয়, এটা 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 এদের বলে যেতেই হবে। এবং যার ফলে আজকে দেখুন কত বড় বড় মুখ নিয়ে বলেছিল যে এবার আর আমাদের শূন্য বলতে পারবে না, আমাদের আর এরা তোমরা হেলাফেলা করতে পারবে না, এবার আমরা খাতা খুলবো, এবার আমরা 9টা 10টা আসনে আমরা দারুণ লড়বো, হ্যান ত্যান করবো, ইত্যাদি ইত্যাদি, সব ফুস হয়ে গেল। আসল বামপন্থীদের একদম মানে বাংলার মানুষ বামপন্থীদের পুরো বর্জন করলো বলা যায়। শুনুন, বামপন্থীরা নিজেদেরকে বিরাট পণ্ডিত ভাবে আমরা একেবারে মানে নীতি আদর্শে একেবারে বন্যা বইয়ে দেয়, এরকম একটা নিজেদের মধ্যে এরকম একটা ধারণা নিয়ে চলে। এরা মানুষ ওদের সম্বন্ধে কি ভাবে সেসব নিয়ে ওরা পরোয়া করে না, ওই নিজেরাই ওইসব আলোচনা করে আর বলে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে মানে আমাদের বাম নেতারা আজকে যতই রেড ভলেন্টিয়ারের গুণগান গাও, হ্যাঁ, ওই রকম রেড ভলেন্টিয়ার কি দিয়েই যদি কাজ হতো, তাহলে ভারত সেবাশ্রম সংঘ সবচেয়ে বড় রাজনৈতিক দল হতে পারতো। হ্যাঁ, রাজনীতির কাজ ওটা নয়। ওটা হ্যাঁ, ওটা অনেক সময় বন্যা টন্যা যখন একটা এমার্জেন্সি হয়ে যাবে, বা করোনার সময় ওরা করেছে, নিশ্চয়ই সবাই প্রশংসা করেছে, হ্যাঁ খুব ভালো কাজ করেছে, করো। ওইটা নিয়ে ভোটে প্রচার করছে,
ওটা নিয়ে ভোটে প্রচার করছে। ভারত সেবাশ্রম সঙ্গে কার্তিক মহারাজ। আর কার্তিক মহারাজ, আমি এইসব কার্তিক মহারাজ কথা এসব এসব হচ্ছে ওঠে, হ্যাঁ, এরা এরা লুকিয়ে লুকিয়ে করতো, কিন্তু মমতা ব্যানার্জির হিম্মত আছে দাঁড়িয়ে এইরকম ভাবে একদম সরাসরি প্রোটেস্ট করেছে যে এরকম ধর্মের নামে এইসব জিনিস চলবে না। অন্য এই যেমন এই যে সিপিএম কংগ্রেস তো বলে এই মমতা ব্যানার্জি এটা খুব অন্যায় করলে এইভাবে ধর্ম কেউ, কিন্তু দাদা এখানে একটা কথা, এই সমস্ত সংস্থাগুলোকে তো দিনের পর দিন সরকার নানানভাবে আর্থিক সাহায্য করে থাকে, সেটা কেন করে? করছে তারা, কারণ তারা এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না যে ভারত সেবাশ্রম সংঘ যখন বন্যা টন্যা হয়, যখন নাকি এরকম মানে ন্যাচারাল ক্যালামিটি যখন এনজিও তো করে, এনজিওরা করে, কিন্তু ওরা অনেক দিন ধরে করছে, অর্গানাইজ হয়ে করছে, এনজিওরাও করে, এটাও ঠিক। এখন এখন প্রচুর এনজিও এগিয়ে এসছে, করে, এটাও ঠিক, কিন্তু এরাও তো করে, সুতরাং এদেরকে সরকার সাহায্য করে। কিন্তু যে কথাটা আমি বলছিলাম বামেদের কথা, বামেরা যতই চালাকি করুক, হ্যাঁ, আর যতই মানুষকে উল্টোপাল্টা বোঝাবার চেষ্টা করুক, প্রথম কথা বামেদেরকে মনে রাখতে হবে যে এই যে মমতা বিদ্বেষের যে অন্ধ গলি, কানা অন্ধ গলি থেকে যদি এরা বেরোতে না পারে, এতদিন পর্যন্ত কংগ্রেসের মানে ইন্দিরা গান্ধী ডাইনি, রাজীব গান্ধী চোর হ্যায়, গলি গলি মে চোর হ্যায়, এখন গিয়ে মানে সেই রাজীব গান্ধীর ইয়ের আঁচলের তলায় আশ্রয় নিতে হচ্ছে, তাছাড়া তাদের কোনো উপায় নেই। আর মানে সেই বামেরা সেই অন্ধ বিরোধিতা এখনো পর্যন্ত মমতার জন্য চালিয়ে যাচ্ছে। আজকে তো কংগ্রেসের বিরোধিতা তো রাখতে পারলো না, সেই কংগ্রেস বিরোধিতাটা এখন সেটা পুরো ট্রান্সফার হয়ে গেছে মমতা বিরোধিতায়। হ্যাঁ, তবে এবার ওদের সামনে হচ্ছে আমার যে শত্রু যে প্রতিদ্বন্দ্বী সেই সবচেয়ে খারাপ, হ্যাঁ, আর কিচ্ছু দেখবে না। কিন্তু মানুষ সেটা মানছে কি মানছে না ওইসব নিয়ে ওরা পরোয়া নেই। আর প্রথম কথা হচ্ছে অন্ধ কানাগলি থেকে, এই বিদ্বেষের কানাগলি থেকে বেরোতে হবে, হ্যাঁ, যদি কিছু করতে চায়, মানুষের কাছে যদি পৌঁছাতে চায়। আর 2 নম্বর হচ্ছে এই 34 বছর বলে না, সেই 69 সাল থেকে যে মানে জবে থেকে যুক্তফ্রন্টের ওই স্বরাষ্ট্র দপ্তরটা যদি ওষুধ হাতে এসেছিল, তারপর থেকে সেই শরিকি সংঘর্ষের নামে ভারত পশ্চিমবঙ্গে যে এই ব্যক্তি সন্ত্রাস, মানে রাজনৈতিক সন্ত্রাস যে চালু হয়েছে, আজকে যার থেকে এখনো আমরা বেরোতে পারছি না, কারণটা হচ্ছে একদম কারণ হচ্ছে এই যে এখানে বিজেপি যেহেতু কেন্দ্রে ক্ষমতায় আছে, বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করছে। তৃণমূল তো চায় যে বাবা শান্তিতে থাকে, আমি আমার মানে ইয়েটা পার করি, কিন্তু ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে। আর জানে ওখানে অমিত শাহ আছে, তিনি ইয়ের পরে প্রতিনিধির পর প্রতিনিধি পাঠিয়েই যাবেন। সুতরাং আজকে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এই সন্ত্রাসের মোকাবিলা করতে হচ্ছে বা রাজনৈতিক হিংসাকে মোকাবিলা করে এগোতে হচ্ছে। কিন্তু এই যে সিপিএম যদি 34 বছরের এই রাজনৈতিক যে হত্যা, এই একবার বিধানসভায় দাঁড়িয়ে কিন্তু ও মুখ ফসকে বলে ফেলেছিল কি 55,000 একটা হিসেব দিয়েছিল, হ্যাঁ, কত রাজনৈতিক খুন না কি এরকম একটা কত হত্যা হয়েছে, এরকম একটা প্রশ্নের উত্তরে এরকম একটা বলতে বাধ্য হয়েছিল, যদিও ওরা ওটা মুখে মানতে চায় না, কিন্তু ওটা বিধানসভার রেকর্ডে আছে। তো যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে এই যে অপকর্মটা করেছে, অর্থাৎ ইয়ং ছেলেরা হয়তো জানে না, যারা এখন 20, 22, 25 নতুন প্রজন্মের কাছে জানা নেই, কিন্তু আমরা তো আমাদের তো চোখের সামনে তো সেই সাইবাড়ি হত্যা থেকে আরম্ভ করে এই 1900 অবধি, মানে 2011 সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, হ্যাঁ, আর তো প্রতি মানে 6 মাস বাদে 1 বছর বাদেই তো সব বড় বড় ঘটনা, কসবা, অমুক তমুক, এই আনন্দমার্গী পুড়িয়ে মারো, এই করো সেই করো, গণহত্যার কত মানে ভোট দিয়েছে, হাতের পাঞ্জা কেটে দিয়েছে, মুখে তাল গাছে বেঁধে, হ্যাঁ, মুখের মধ্যে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দিয়েছে। মানে অত্যাচারের যে কত রকম নমুনা নতুন নতুন এরা আবিষ্কার করেছিল। তো আজকে সেই ঘটনাগুলো যদি তারা স্বীকার না করে, হ্যাঁ, আজ পর্যন্ত যখন কোনো অনুশোচনা নেই, তারা বলে না যে আমরা এটা একটা ভুল করেছি, আমাদেরকে কিন্তু এইটার থেকে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা এই সন্ত্রাস, এই রাজনৈতিক হত্যা বা এই ধরনের ব্যাপারগুলো থেকে আমরা দূরে থাকবো, এগুলো আমরা হতে দেবো না, এই কথাটা কিন্তু একবারও বলে না। শুধু বলে আমাদের বিরুদ্ধে এসব ফালতু কথা, এগুলো প্রমাণ হয়নি। এতগুলো লোক চোখের সামনে মরে গেল,
হ্যাঁ, অনিতা দেওয়ানের মতো ধর্ষিত হলো, হ্যাঁ, এই সমস্ত ঘটনা এগুলো সব এখন বামফ্রন্ট তার গণহত্যার ইতিহাসের কোনো জায়গায় বলে না যে ওরা কোনো ভুল কাজ করে। না। আজকে আমি 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 যদি বলি যে তাহলে তো অমিত শাহ ইয়েও বলতে পারে আমার বিরুদ্ধে কি কেস আছে, গুজরাটে কোনো দাঙ্গা হয়নি তো, ও নিজেরা মারামারি করে মরেছে, যা হোক কিছু একটা ঘটেছে, হ্যাঁ আমাদের কোনো দোষ নেই, তাহলে কি নির্দোষ হয়ে যাবে? সমস্ত দেশের মানুষ মেনে নেবে এটা? তো সিপিএম এরও তাই, সিপিএম যে জেগে ঘুমোচ্ছে, হ্যাঁ, জীবনে কিছু হবে না যতদিন না তারা নিজেদের এই ভুল, নিজেদের সন্ত্রাস, রাজনৈতিক হত্যা ইত্যাদির অপরাধ যতদিন না স্বীকার করবে। আর রাজনৈতিকভাবে মমতা বিদ্বেষের অন্ধবিদ্বেষের কানাগুলি থেকে বেরোতে হবে। যদি আসল শত্রুর বিরুদ্ধে লড়তে হয় তাহলে মমতার সঙ্গে, হ্যাঁ তুমি লোকালি করো, লড়াই করো, কিন্তু আজকে যেখানে দেশ আজকে যেখানে নাকি এইরকম একটা যুদ্ধের পরিস্থিতি, যে স্বাধীনতা আমরা রক্ষা করতে পারবো কিনা, তখন এদের কাছে ওই মোদি বড় হলো না, এদের মমতা বড় হলো। কারণ ওরা জানে যে মোদি যদি যদি ইন্ডিয়া জোট জেতে তাহলে মমতার শক্তিশালী হবে। মমতা যদি শক্তিশালী হয় সেটা কি সিপিএম এর পক্ষে খুব সুখের নয়, এটা ওদের দুঃখের। সুতরাং ওরা চায় ওই মুখে বলবে মোদি হাটাও, এই সমস্ত বড় বড় কথা বলে যাবে, আসলে মনে মনে চায় যে মোদি থাকলে মমতা চাপে থাকবে, আর মমতা চাপে থাকলে ওরা খুব আনন্দে থাকবে, হাত পা ছুটতে পারবে, হ্যাঁ খুব বিপ্লবী বানা দেখাতে পারবে। এই জন্যই এরা ওই মোদি জিতুক মমতা হারুক এই নীতি নিয়ে এরা চলছে, এরা দেশের সর্বনাশ করতে চাইছে। কিন্তু দেশের মানুষ আজকে যে ইয়েটা করলো সেটা হলো যে আপনার আমাদের এই বিপদ থেকে অন্তত প্রাথমিকভাবে রক্ষা করলো। আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আজকে যে আমাদের ইন্ডিয়া জোট যে সরাসরি যে ইয়েটা পেল না, সংখ্যাগরিষ্ঠতা পেল না, এর জন্য আমি দায়ী করব কংগ্রেসের নেতৃত্বকে। কারণ মমতা ব্যানার্জি বহুদিন আগে বলেছিল যে সবচেয়ে আগে তোমরা আগে আসন রফাটা করে ফেলো। যদি একবার ধরুন আজকে আসন রফা তো হলো শেষ পর্যন্ত, হ্যাঁ অনেক দেরিতে হলো। এবং আমি বলছি যদি এই তিনটে রাজ্যে না হারতো না, আরো পায়তারা করতো কংগ্রেসের নেতারা, আরো অনেক পায়তারা করতো। ওই তিনটে হেরেছে বলে আজকে গিয়ে আপনার উত্তরপ্রদেশে গিয়ে, বিহারে গিয়ে, মহারাষ্ট্রে, এইখানে পুরো ক্রেডিটটা তো সবার, সেই কথাই বলছি। আজকে ওরা এর আগের ইলেকশনে 50টা সিট নিয়ে বসে আছে, হ্যাঁ লড়ার ক্ষমতা নেই, জেতার ক্ষমতা নেই, 50টা সিট নিয়ে বসে আছে। তো এটাতে তো উইক হয় না কিন্তু এরা হচ্ছে ওই রকমই। এই যে কংগ্রেসের, আমি রাহুল গান্ধীকে দোষ দেবো না, প্রিয়াঙ্কাকে দোষ দেবো না, সোনিয়াকেও দোষ দেবো। কংগ্রেস একটা পরিবার তত্ত্ব, মানে প্রভুত্ববাদে ভোগে সব। না, আমি ওই ধরনের মোদি মার্কা কথাবার্তা বলবো না। শুনুন, এরা ঘটনাচক্রে এরা পরিবার, কিন্তু এদের একটা দেশের প্রতি দায় আছে, একটা ঐতিহ্য আছে, একটা অত্যন্ত ভদ্র সংস্কৃতি সম্পন্ন মানসিকতার পরিবার এটা মানতে হবে। তারা রাজনৈতিকভাবে ভুল করে কিন্তু তাদের অনেক ভুল পদক্ষেপই তো বিজেপিকে বাড়তে সাহায্য। এটার কারণ হচ্ছে ইন্দিরা গান্ধীর মধ্যে তাদের সেই দৃঢ়তাটা নেই। এরা হচ্ছে সবকিছু এই দ্বিতীয় পর্যায়ের যে নেতারা আছে, যারা ঘিরে রেখেছে, এদের হাতে খেলতে বাধ্য হয় এরা, হ্যাঁ, এবং তারাই হচ্ছে আসল নাটের গুরু। এবং তারাই কিন্তু ওই মমতা যখন বলেছিল তখন যদি এইটা করতো, যদি আসন রফাটা যদি শেষ করে ফেলতো, এবং তারপর যদি প্রতিটি ক্যাপিটালে গিয়ে আজকে ধরুন ব্রিগেডে একটা মিটিং করলো, পাটনায় একটা মিটিং করলো, লখনৌতে একটা মিটিং করলো, সমস্ত জায়গাগুলো গিয়ে যদি একটা ইন্ডিয়া টিম গিয়ে দাঁড়িয়ে থাকতো, হাওয়া কোথায় উঠে যেত, আজকে উড়ে চলে যেত। এইসব 251 200 নিচে নেমে যেত, কোথায় কিচ্ছু থাকতো না। এই কংগ্রেসের নেতাদের এই পায়তাড়ার জন্য আজকে আমাদেরকে এখন এই টালমাটালের মধ্যে। তবুও আমি বলবো ভারতবর্ষের জনগণ, তাদের যে গণতান্ত্রিক চেতনা, হ্যাঁ, তাদের যে বোধ, হ্যাঁ, সেটা এত কি বলবো, এত গভীর এবং এত ভালো
যে তারা আজকে দেশটাকে রক্ষা করেছে, নইলে আজকে আমরা একদম শেষ হয়ে যেতাম। সব শেষে প্রশ্ন একটা ছোট্ট করে আপনার প্রতিক্রিয়া চাইবো। এক্সিট পোল নিয়ে লাস্ট মিডিয়া অ্যাকাউন্টে মিডিয়ার যে ভূমিকা দেখালো, সেই ক্ষেত্রে কি বলবেন? এই ভাঁওতাবাজি সম্পর্কে কি বলবেন এক্সিট পোলের না? আজকে তো যারা এটা করেছে না, তাদের গালে একটা সপাটে থাপ্পড় মেরে দিয়েছে। হ্যাঁ, ভারতের জনগণ, ভারতের মানে ভোটদাতারা একটা সপাটে থাপ্পড় মেরে দিয়েছে। আজকে এই এই আপনাদের এক্সিস কি একটা আছে, তার প্রদীপ গুপ্ত বলে একজন আছে। হ্যাঁ, আমি লোকটাকে খারাপ বলছি না, সে হয়তো তার নিজের বিশ্বাস থেকে করে আজকে সে হাও করে কেঁদে ফেললো এইখানে। হ্যাঁ, সে কেঁদে ফেলেছে, কারণটা হচ্ছে তার প্রেডিকশনটা মেলেনি। তার কেন কেঁদে ফেললো? কারণ তার নিজের প্রতি একটা বিশ্বাস ছিল। আমি বলছি না যে প্রদীপ মোদির টাকা খেয়ে এইসব করেছে, এটা আমি বলবো না, কারণ তাহলে হয়তো ওরকম করে ইয়ে করতো না। কারণ এটা যেটা আমরা বুঝতে পারছি, অন্তত 1 মাস 1.5 মাস আগে থেকে আমরা বুঝতে পারছি, সেটা এদের এত বড় ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো নিয়ে এরা বুঝতে পারলো না। এটা কি করে বলবো? এরা নিজেদের সিস্টেমে চলে তো। হ্যাঁ, ওই নিজেদের সিস্টেমে সেগুলো যে ফুল প্রুফ নয়, এরা সেইভাবে করতে পারে না যে একবারে মানুষের খাঁটি ইয়ে মিলে যাবে। অনেক সময় মিলে যায়। হ্যাঁ, 30শে মার্চ আমাদের কাগজে প্রকাশিত, 30শে মার্চ আমাদের কাগজের সংখ্যায় আমরা বলেছিলাম 25 থেকে 30টা আসন তৃণমূল পাবে এবং বিজেপি 10 থেকে 15টা পাবে। 30শে মার্চ, যখন মানে এই ভোট প্রক্রিয়া শুরুই হয়নি। আমরা যদি এত অ্যাডভান্স এত আগে বলে দিতে পারি মানুষের নাক বুঝে, এরা এত বড় পরিকাঠামো নিয়ে সঠিক তথ্য দিতে পারলো না। আপনারা বলতে পেরেছেন, তার কারণ হচ্ছে আপনাদের এইখানকার পশ্চিমবঙ্গের রাজনীতির যে জমিনি বাস্তবতা, সেটা সম্বন্ধে একটা ভালো পরিষ্কার ধারণা আছে, সেইটা থেকে আপনারা বলেছেন। আর ওরা তো মানে ওদের তো সব বড় বড় ব্যাপার। হ্যাঁ, 200-500 লোককে লাগিয়ে দিল, তারা গিয়ে ঘুরলো, তারা গিয়ে কি রিপোর্ট দিল। হ্যাঁ, মানে একটা সময় ছিল মানে প্রতিবারই বলা হতো মমতা এই 2001 সালেও জিতবে। হ্যাঁ, যে মমতা জিতবে, কিন্তু দেখা গেল ওই যে যারা মমতাকে রিপোর্ট দিত, গ্রাউন্ড রিপোর্ট, তারা বলে দিদি খুব ভালো ভোট হয়েছে, এবার জিতে যাবে। এগুলো কিছুই হয়নি। তো এদেরও অনেকটা ওই রকম, সব ভুলভাল রিপোর্ট আসে, তার ভিত্তিতে ভুল সিদ্ধান্ত হয়। আমরা এই পর্যন্তই আলোচনা রাখছি। আগামী দিনে আবার কোনো প্রসঙ্গে নিশ্চয়ই কল্যাণবাবুকে আবার সাথে পাবো। সবাই ভালো থাকবেন। সংবাদসোচ্চার.com